এবং এই রোটারি ডায়ালের 0 থেকে 9 এই ডায়ালের নির্দিষ্ট একটা টাইমিং ছিল, এবং নির্দিষ্ট টাইমিং এর কারণে তাদের মধ্যে একটা গ্যাপ থাকতো, এবং তখন বোঝা যেত আমি কোন এরিয়ায় বা কোন নাম্বারে আমি আমার ডায়ালিংটা করছি বা কানেক্ট করতে চাচ্ছি। এবং তাদের কিছু টাইম পিরিয়ড আছে, যেমন একটা একটু পর পরেই, এই টাইম পিরিয়ডের পর পরে আমার এই ধরনের টোন গুলো শোনা যেত, সেগুলো এখানে আছে। তো আপনাদের এখান পর্যন্ত আমরা যা যা পড়েছি, জাস্ট এটা একটা বেসিক ছিল এবং ওভারভিউ। এখান থেকে আমাদের এক্সামে আসলে কিছু শর্ট নোট হিসেবে আসে, যেমন আপনার ফাংশন অফ সুইচিং সিস্টেম, এটা শর্ট নোট হিসেবে আসে। দেন এই রোটারি ডায়াল, এখানে আপনার শর্ট নোট হিসেবে আসে যে এখানে মেকানিজমটা আপনার কি, জাস্ট পালস ডায়ালিং, এবং সেটা ম্যানুয়াল সুইচিং থেকে কেন বেটার, সেটা আপনার কোশ্চেনে আসে। এবং এই ডিফারেন্ট টাইপস অফ টোনস, এই টোনস গুলো আসে, ডায়াল টোন, রিংটোন, বিজি টোন, তাদের ফ্রিকোয়েন্সি এবং তাদের টাইম পিরিয়ড, এগুলো শর্ট নোট হিসেবে আসে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক সুইচিং। ইলেকট্রনিক সুইচিং যেটা ছিল, সেটাকে আমরা আরেকটা জিনিস বলি, সেটা স্টোর প্রোগ্রাম কন্ট্রোল। এই স্টোর প্রোগ্রাম কন্ট্রোল মানে তখন 90s, 60s বা 50s এর দিকে, তখন আমার আস্তে আস্তে কম্পিউটারটা ডেভেলপ হতে শুরু করে, এবং কম্পিউটার ডেভেলপ হওয়ার সাথে সাথে কি হয়, একটা স্টোর করার একটা মেকানিজম আমার এখানে আসতে থাকে। স্টোর করার মেকানিজম হচ্ছে যে আমার রোটারি ডায়াল যেটা ছিল, যেখানে আমার এই সুইচিং আমরা করতাম, এই সুইচিং এর কিছু ইনফরমেশন, যেমন বিজি টোন, ডায়াল টোন, কল ওয়েটিং, কল ফরওয়ার্ডিং, এই সবগুলোর ইনফরমেশন, মানে কখন কি সিচুয়েশন হলে কি করা হবে, এই ইনফরমেশনটা আমার একটা স্টোর প্রোগ্রাম কন্ট্রোল সিস্টেমের মধ্যে স্টোর করা থাকতো। এবং এই এসপিসি বলে এটাকে, এসপিসি এক্সচেঞ্জ আমার এই পুরো জিনিসটা স্টোর করতো। এবং যখন ইউজার রিকোয়েস্ট করতো, তখন প্রয়োজন অনুযায়ী ওই স্টোরেজ থেকে বা ওই মেমোরি থেকে ইনফরমেশন আমাদেরকে পাস করতো, যে আমি কল করছি, কল ওয়েটিং, তখন কল ওয়েটিং হলে কি করা হবে সেটা ওখান থেকে পাস করতো। কল ফরওয়ার্ডিং সেটা হলে কি করতো, সেটা আমার ওখান থেকে পাস করতো। তাহলে এটা খুব ইলেকট্রনিক সুইচিং, যেটা একই সাথে আমার রোটারি ডায়াল যে সিস্টেমটা ছিল, সেটার সাথে প্যারালালি এই সিস্টেমটা চলছিল। এবং এই সিস্টেমটা আসার পরে দেখা গেছে যে আমার এফিসিয়েন্সি এবং এই যে সিগন্যালিং, সিগন্যালিং বলতে বোঝাচ্ছি যেটা হচ্ছে আমার এক্সচেঞ্জ থেকে আমার কাছে যেটা আসছে, সেটা আরো অনেক বেড়ে গেল। এটা হচ্ছে স্টোর প্রোগ্রাম কন্ট্রোল। এখন যতই সামনের দিকে যাচ্ছিল, স্টোর প্রোগ্রাম কন্ট্রোলকে আরো ডেভেলপ করা হচ্ছিল, এবং ডেভেলপ করতে করতে মোটামুটি ডিজিটাল সুইচিং সিস্টেমের দিকে যাচ্ছে। বা এটাকে ডিজিটাল না বলে, মানে আমার বলা উচিত যে ইলেকট্রনিক সুইচিং সিস্টেম, যেটা ডিজিটাল তার একটা পার্ট। ইলেকট্রনিক সুইচিং সিস্টেম, ওখানে ডিজিটাল তার একটা পার্ট। এখন সিস্টেমটা যখন ডেভেলপ হচ্ছিল, তখন অ্যানালগ সিগন্যালকে পাঠানোর প্রয়োজনীয়তা আরো কম ছিল, কারণ অ্যানালগ সিগন্যালকে যখন আমরা পাঠাতাম, দেখা যেত সেখানে ইন্টারফারেন্স হতো, সেখানে নয়েজ বেশি অ্যাড হতো, আমার পাওয়ারের একটা সমস্যা ছিল, অনেক সময় অনেক দূর পর্যন্ত পাঠাতে গেলে পাওয়ার বেশি লাগতো, সুতরাং আমার কস্ট বেশি হতো। তো এইসব কারণে আস্তে আস্তে আমার পুরো নেটওয়ার্কটা, কমিউনিকেশন নেটওয়ার্কটা বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা ডিজিটাল হতে শুরু করে। ডিজিটাল হতে যখন শুরু করে, তখন আমার ডিজিটাল সিগন্যালের প্রয়োজনীয়তা বাড়ে। মানে আমার ইনপুট এবং আউটপুটই যখন ডিজিটাল হবে, তখন সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। তাহলে আমরা যে কথা বলছি সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, সেটাকে ডিজিটালে কনভার্ট করে আমার লাইন দিয়ে পাস করে আবার সেই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করা, এই পুরো সিস্টেমটা তখন ডেভেলপ হচ্ছিল। এবং এই সিস্টেমে আমার ডিজিটাল সুইচিং ধারণাটা আসে। ডিজিটাল সুইচিং হচ্ছে যখন ইনপুট এবং আউটপুট ডিরেক্টলি এই ডিজিটালি সুইচিং হবে। অর্থাৎ আমি কনভার্ট করব ঠিকই, কিন্তু এই সুইচিংটা ইনপুটও ডিজিটাল, আউটপুটও ডিজিটাল, এই ধরনের সুইচিংটা হবে ডিরেক্টলি, কোনো ধরনের সাপোর্ট ছাড়া, কোনো ধরনের মেকানিজম ছাড়া ভেতরে, সেটা ডিজিটাল সুইচিং হয়। তো ডিজিটাল সুইচিং এর 2টা এক্সাম্পল, সেটা টাইম সুইচিং আর একটা হচ্ছে স্পেস সুইচিং।
তাহলে এটা আমরা পড়বো, আমরা একটু পরে পড়বো। টাইম সুইচিং বা স্পেস সুইচিং, আপনারা নাম শুনে বুঝতে পারছেন। স্পেস সুইচিং হচ্ছে ওখানে কিছু সুইচ থাকবে, যে সুইচ গুলো স্পেসে থাকবে। স্পেস মানে খালি জায়গা। হ্যাঁ, ওই স্পেসে থাকবে, স্পেসে ওই সুইচ গুলোর মধ্যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করব, এবং চেঞ্জ করার কারণে আমার একজন সাবস্ক্রাইবার আরেকজন সাবস্ক্রাইবার সাথে কানেক্টেড হবে। আর টাইম সুইচিং মানে কি, আমার টাইম স্লট, আমি তাদেরকে একটা টাইম স্লট দিয়ে দিব, যেটা আমরা টিডিএম এ পড়েছি। এই টাইম স্লটের মধ্যে আমাদের সাবস্ক্রাইবারদের ইনফরমেশন থাকবে, এবং সেই টাইম স্লট অনুযায়ী তারা সুইচ করবে। আচ্ছা, এটা আমরা পরে পড়বো, হয়তো নেক্সট উইক পড়বো। তাহলে যখনই এই ডিজিটাল কমিউনিকেশন বা ডিজিটাল সুইচিং এর ব্যাপারটা আসে, তখন দুটো আসে, ফ্যাক্টর আসে। যেটা হচ্ছে যে যখন সাবস্ক্রাইবার ওয়ান সাবস্ক্রাইবার টু কে কল করবে, সাবস্ক্রাইবার ওয়ান এর স্টার্টিং টাইম এবং সাবস্ক্রাইবার ওয়ান এর থেকে ইনফরমেশন সাবস্ক্রাইবার টু পর্যন্ত যেতে কত সময় লাগবে, এই দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এবং এই দুইটা ফ্যাক্টর আমার ডিজিটাল কমিউনিকেশন বা ডিজিটাল সুইচিং সিস্টেমে আমার অবশ্যই অবশ্যই জানা থাকতে হয়। তাহলে এই দুইটা জিনিসকে আমার মিট করার জন্য, রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, আমার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এই দুইটা টেকনোলজি নতুন করে ইউজ হয়। আমরা হয়তো লেভেল 3-তে পড়েছিলাম যে সিনক্রোনাস টিডিএম, অ্যাসিনক্রোনাস টিডিএম। সেখানে আমরা দেখেছিলাম যে একটা কমিউটেটর রোটেট করছে এবং এক একটা টাইম স্লট, টাইম ফ্রেম থেকে টাইম স্লট নিয়ে যাচ্ছে, এবং সেটা আমার আউটপুটে দিচ্ছে। তাহলে সেটা ছিল সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে যখন এই আম, কিছু কিছু টাইম স্লট, কিছু কিছু টাইম স্লটে কিছু কিছু টাইম স্লটে কোনো ইনফরমেশন নাই, তখন আমার এই কমিউটেটরটা ওই স্লট গুলো খালি পাঠাচ্ছে, এবং আমার রিসিভার ওইভাবেই রিসিভ করছে। তাহলে এখানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস আমার দুইটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দরকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ভয়েসটাকে আমাদের এখন মেইন কাজ হচ্ছে ডিজিটাল করা। এবং এই ডিজিটাল করার জন্য আমার যা যা আমরা পড়েছি লেভেল 2-তে বা লেভেল 3-তে, আপনার একটা সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটাল করার জন্য ফিল্টারিং, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এবং ফাইনালি পিসিএম। পিসিএম হচ্ছে আমার পুরো প্রসেসটা হচ্ছে পিসিএম। তাহলে এই পিসিএমটা আমার এখন করা হয় এই ডিজিটাল সুইচিং সিস্টেমের জন্য। আমার টোটাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আমার প্রয়োজন হয়। তাহলে এখানে ফিল্টারিং কেন করে, আমরা ইন ডেপথে গেলাম না, কারণ আমরা এগুলো পড়েছি। তো আমি একটু বলি। ফিল্টারিং স্যাম্পলিং করে, যেটা স্যাম্পলিং করে এমন ভাবে যাতে নাইকুয়েস্ট ক্রাইটেরিয়াকে মিট করে। যদি স্যাম্পলিং আমি ঠিকভাবে না করতে পারি, তাহলে আমার ওদিকে ডাটা লস হয়, অ্যালাইজিং হয়। কোয়ান্টাইজেশন কি করে, কোয়ান্টাইজেশন ওই স্যাম্পল ভ্যালু গুলোকে কিছু কোয়ান্টাইজ লেভেলে ভাগ করে দেয়, এবং এনকোডিং কি করে, ওই কোয়ান্টাইজ লেভেল গুলোকে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশন দেয়। এবং ফাইনালি আমরা বাইনারি নাম্বার পাই, যেটা হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ 1010। তাহলে এই পুরো ডিজিটাল প্রসেসটা আমার ডিজিটাল সুইচিং সিস্টেমের জন্য প্রয়োজন। কারণ আমি যদি ডিজিটাল না করি, তাহলে এই ডিজিটাল সুইচিং সিস্টেমটা ওয়ার্ক করবে না। আচ্ছা, এখন আপনারা হয়তো আমাদের ক্লাসিফিকেশন যেটা করেছিলাম, সেখানে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক। সেই ইলেকট্রনিক, সেখানে আমার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে স্পেস ডিভিশন সুইচিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন সুইচিং। আমি একটু আগে যাই। এই ইলেকট্রোমেকানিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক। ইলেকট্রনিকের দুইটা পার্ট, একটা স্পেস ডিভিশন, একটা হচ্ছে টাইম ডিভিশন। আমরা এখন স্পেস ডিভিশনটা একটু দেখি, এটা কি। স্পেস ডিভিশন সুইচিং, যেটা ইলেকট্রনিক সুইচিং। ইলেকট্রনিক সুইচিং মানে আমার এটা সার্কিট সুইচিং, অর্থাৎ আমার বিশাল বিশাল সার্কিট থাকবে, ওই সার্কিটে বিজেটি ট্রানজিস্টর, মসফেট, এই ধরনের আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ডিভাইস থাকবে, এবং তারা সুইচিং করবে। এই জন্য এটা হচ্ছে সার্কিট সুইচিং নামে পরিচিত। স্পেস ডিভিশন সুইচিং কি? স্পেস ডিভিশন সুইচিং এর জাস্ট আ মিনিট একটু
আচ্ছা, ইলেকট্রনিক সুইচিং, যেটা স্পেস ডিভিশন সুইচিং, এখানে আমার সাবস্ক্রাইবার 1 এবং সাবস্ক্রাইবার 2 যার সাথে আমি কানেক্ট করতে চাই তার জন্য একটা ডেডিকেটেড লাইন স্টাবলিশ করে দেওয়া হয়। আগের সুইচিং সিস্টেম গুলোতে কি ছিল? আগের সুইচিং সিস্টেমের জন্য আমার সাথে সাবস্ক্রাইবার 1 এর সাথে সাবস্ক্রাইবার 2 অলওয়েজ কানেক্টেড থাকতো, সাবস্ক্রাইবার 2 এর সাথে 3 অলওয়েজ কানেক্টেড থাকতো, কারণ আমার যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি কানেকশন। কিন্তু এই জিনিসটা যেহেতু আমাদের কস্ট ইফেক্টিভ না, এই কারণে এখন সবার সাথে সবাই কানেক্টেড না, কিন্তু আমি যখন সাবস্ক্রাইবার 1 সাথে সাবস্ক্রাইবার 2 যখন সে কমিউনিকেট করতে যাবে, তখন তার জন্য একটা ডেডিকেটেড লাইন আমরা স্ট্যাবলিশ করে দিব। যতক্ষণ পর্যন্ত এই কানেকশনটা থাকবে, এই ডেডিকেটেড লাইনটা থাকবে। যখন কানেকশনটা চলে যাবে, তখন এই ডেডিকেটেড লাইনটাও চলে যাবে। আবার হয়তো সাবস্ক্রাইবার 2 সাবস্ক্রাইবার 3 সাথে কানেক্ট করতে চাচ্ছে, তখন তার সাথে 2 এর সাথে 3 একটা কানেকশন দিয়ে দিবে। কিন্তু এই কানেকশনটা পার্মানেন্ট না, যেটা আমাদের আগে ছিল। কানেকশনটা ছিল পার্মানেন্ট, এটা পার্মানেন্ট না। ডিউরেশন শেষ, আমার কানেকশনটা শেষ। তাহলে এই যে কানেকশনটা করতে হচ্ছে, কানেকশনটা করার জন্য আমার কিছু সুইচিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, এই সুইচিং পয়েন্ট গুলোকে বলে ক্রস পয়েন্ট। এই ক্রস পয়েন্ট গুলো আমার এই সুইচিং এর কাজটা করে, এবং স্পেসিফিক্যালি এই ক্রস পয়েন্টে আমার এই সুইচিং যে ডিভাইস অর্থাৎ বিজেটি বা মসফেট এগুলো থাকে। এখন এখানে এন ইনপুট যদি আমার সাবস্ক্রাইবার হয়, আবার আউটপুট যদি আমার সাবস্ক্রাইবার হয়, ইনপুট এন সংখ্যক আউটপুট এম সংখ্যক হয়, তাহলে আমার এই টোটাল সিস্টেমে মিনিমাম ক্রস পয়েন্ট বা মিনিমাম সুইচিং লাগবে এন ইন্টু এম। তাহলে এটা হচ্ছে আমার একটা কন্ডিশন স্পেস ডিভিশনের জন্য, যে নাম্বার অফ সুইচেস বা নাম্বার অফ ক্রস পয়েন্ট লাগবে এন ইন্টু এম। তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি একটা স্পেস ডিভিশন সুইচিং, যেখানে ক্রস পয়েন্ট সুইচিংটা দেখানো হয়ে গেছে। এটাকে বলে, প্রথম যে ছবিটা দেখছেন সেখানে চারটা এন, এন এর ভ্যালু হচ্ছে 4, এম এর ভ্যালু হচ্ছে 4, ইনপুট আউটপুট। এখানেও এন এর ভ্যালু 4 এবং এম এর ভ্যালু 4। এইটা প্রথম। আর সেকেন্ড যে ছবিটা সেটাকে বলে ট্রায়াঙ্গুলার ক্রস পয়েন্ট সুইচ। রেক্টেঙ্গুলার ক্রস পয়েন্ট সুইচে আপনার দেখেন 1 2 3 4 এরকম করে প্রায় 16টা সুইচ আছে। এবং এই স্পেস ডিভিশন সুইচিং এ যখন আরো ডেভেলপ হচ্ছিল, তখন মেইন কনসার্ন ছিল আমার নাম্বার অফ সুইচের পরিমাণ কমায় আনা। তো নাম্বার অফ সুইচের পরিমাণ কমায় আনার জন্য আমার কি করা হয়, আমার এটাকে ট্রায়াঙ্গুলার সুইচে আমার কনভার্ট করে। দেখেন না, ট্রায়াঙ্গুলার সুইচে আমার নাম্বার অফ সুইচেস বা ক্রস পয়েন্ট কমে আসছে। তাহলে এখন এই যে আমার ইনলেট, ইনলেট বলতে আমরা বোঝাচ্ছি ইনপুট, আর আউটলেট, আউটলেট বোঝাতে আউটলেট বলতে আমরা বোঝাচ্ছি আউটপুট সাবস্ক্রাইবার। তাহলে এই যে আমরা ইনলেট এবং আউটলেটকে গ্রুপ করে আমরা যে এক ধরনের সুইচিং সিস্টেম ডেভেলপ করি, এটাকে বলে গ্রেডিং। তাহলে এইখানে দেখেন ইনলেট এবং আউটলেটকে আমরা নিয়ে গ্রেডিং করেছি, একটা সুইচিং সিস্টেম ডেভেলপ করেছি। কিন্তু এটা সুইচিং সিস্টেম আর এটা সুইচিং সিস্টেমটা সেম। এখানে আমরা গ্রুপিংটা অন্যভাবে করেছি, যে দুইয়ের সাথে আমার এই পয়েন্টে যারা যারা কানেক্টেড তারা তারা কানেক্টেড, এই 2 প্রাইমের সাথে এই পয়েন্টে যারা যারা কানেক্টেড তারা তারা কানেক্টেড, এই পয়েন্ট গুলো হচ্ছে আমার ক্রস পয়েন্ট। আবার 3 প্রাইমের সাথে যারা কানেক্টেড 3, এটা হচ্ছে আমার ক্রস পয়েন্ট। তাহলে দেখেন আমরা যদি মানে একটু ডিফার করতে চাই, তাহলে এখানে যে নাম্বার অফ ক্রস পয়েন্ট এবং এখানে যে নাম্বার অফ ক্রস পয়েন্ট সেটা সেম না। সেম না কেন? আমরা ইনলেট আর আউটলেটকে সেম ভাবে গ্রুপিং করি নাই। হ্যাঁ, সেম ভাবে গ্রুপিং করি নাই, তাহলে এই দুইটার মধ্যে যে গ্রেডিং সেটা সেম হবে না। স্যার, আচ্ছা, তাহলে ইনলেট আর গ্রেডিংটা কি? আউটলেট। ইনলেট আর আউটলেট ইনপুট আর আউটপুট সেম। হ্যাঁ, এখানে যেমন ইনলেট হচ্ছে 1 2 3 4, আর আউটলেট হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম। ইনলেট আর আউটলেট মানে ইনপুট আর আউটপুট।
আচ্ছা, এখন এখানে যেটা দেখা যায়, আমরা যেটা বলেছিলাম ডিসপ্লে তারা এন বাই ইনপুট এন ক্রস পয়েন্ট, আউটপুট এরকম কিছু। আমরা আমরা যদি এন বাড়াই, তাহলে আমরা আগে দেখেছি যে আমার এই ক্রস পয়েন্ট আমার প্রপোর্শনালি বাড়বে। এটা প্রপোর্শনটা আবার এন এর উপর ডিপেন্ড করে। যত আমার ইনলেট সাবস্ক্রাইবার বাড়বে, তত আমার এই ক্রস পয়েন্টটা বাড়বে। এবং সেটা কতটুকু বাড়বে, সেটা হচ্ছে এন স্কোয়ার বাড়বে। মানে হলে হয়ে যাবে 50^2, 100 হলে হয়ে যাবে 100^2। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট সুইচিং বা স্পেস ডিভিশন সুইচিং এর একটা অসুবিধা। তাহলে এই অসুবিধাটা যদি আমি আরেকটু ডিটেইলে বলি, দেখা যায় যে আমার ইনলেট এবং আউটলেট, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের যে কম্বিনেশন করে আমরা এই ধরনের একটা এটাকে আমি কি বলবো, এটাকে একটা ম্যাট্রিক্স বলি, এই ধরনের একটা ম্যাট্রিক্স ডেভেলপ করি, তখন দেখা যায় এই যে ক্রস পয়েন্ট সুইচ, এখানে 16টা সুইচ আছে। এই 16টা সুইচের মধ্যে আমি যদি বিজি আওয়ারও বলি, একদম বিজি আওয়ার, মনে করেন সবাই আহ এই চারজনের মধ্যে দুইজন দুইজন কথা বলছে, এটা হচ্ছে বিজি আওয়ার। এই বিজি আওয়ারের পরেও 25% ক্রস পয়েন্ট সবসময় ইউজ হয়, আর বাকি ক্রস পয়েন্ট সবগুলো আইডেল বসে থাকে, তাদের কোনো কাজ থাকে না। এবং আমি যত সাবস্ক্রাইবার বাড়াবো বা আমার যত ক্রস পয়েন্ট বাড়াবো, তখন ক্যাপাসিটিভ লোডিং বাড়বে। ক্যাপাসিটিভ লোডিংটা কি? আমার ক্রস পয়েন্ট গুলো হচ্ছে আপনার সুইচ, ঠিক আছে? এবং এগুলো আমার তার দিয়ে কানেক্টেড থাকে, আমার যে সুইচিং বক্স আছে সেখানে এটা তারের সাথে কানেক্টেড থাকে। এবং এই তারের যখন ক্যাপাসিটর যখন ইনক্রিজ হয়, কারণ আমার দেখা যায় যে 100টা সুইচের মধ্যে যদি 50টা সুইচ কানেক্টেড থাকে, কানেক্টেড মানে সুইচ গুলো অন থাকে, তখন এখানে ক্যাপাসিটিভ লোডটা বাড়ে। এবং এই ক্যাপাসিটিভ লোডটা আরো বাড়বে যখন আমি আরো বেশি সাবস্ক্রাইবার বাড়াবো। সাবস্ক্রাইবার যদি আমার 1000 হয়ে যায়, তখন এই ক্যাপাসিটিভ লোডটা আরো বাড়বে। তাহলে যত বেশি সাবস্ক্রাইবার বাড়াবো, আমার ক্যাপাসিটিভ লোডটা বাড়বে। এখন ক্যাপাসিটিভ লোডের ইফেক্টটা কোথায় পড়ে? ইফেক্টটা পড়ে মেসেজ পাথে, অর্থাৎ তারে, যে পাথে দিয়ে আমাদের ইনফরমেশনটা যায়, সেখানে আমার ইফেক্টটা পড়ে। তাহলে এই ইফেক্টের কারণে আমার ক্রস টকিংটা বাড়ে এবং ইন্টারফারেন্স বাড়ে। তাহলে আমাদের এই যে সুইচিংটা করছি, এই সুইচিংটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা ছিল, যে এই ধরনের সুইচিং, যেটা হচ্ছে আমার ক্রস সুইচিং, ক্রস পয়েন্ট সুইচিং, সেটাকে সিঙ্গেল স্টেজ সুইচিং ও বলে। কারণ এটা আমার এখানে ইনলেট আউটলেট, তাদের সাথে আমার একটা সুইচিং সিস্টেম দিয়ে তারা কানেক্টেড। এরপরে কোনো স্টেজিং নাই, কোনো স্টেজ এখানে নাই, একটা স্টেজে কানেক্টেড, এই কারণে এটাকে সিঙ্গেল স্টেজ বলে। সিঙ্গেল স্টেজ সুইচিং এর এই প্রবলেম গুলোর কারণে যেটা ইভলভ হলো, সেটা হচ্ছে মাল্টি স্টেজ সুইচিং। অর্থাৎ আমি একটা স্টেজে সুইচিংটা রাখবো না, সুইচিংটাকে 2টা বা 3টা বা 5টা 10টা স্টেজে ভাগ ভাগ করে দিব। এবং এটা করলে আমার আরেকটা সুবিধা কি, দেখেন এই ছবিটাতে আমার এই ইনলেট ওয়ান বা ইনপুট ওয়ান যদি ওয়ান প্রাইমের সাথে কথা বলতে চায়, তাহলে তার কানেকশন হচ্ছে এইটা, ক্রস পয়েন্ট বা সুইচিং। এখন কোনো কারণে যদি এই ক্রস পয়েন্টটা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু ওয়ান আর ওয়ান প্রাইম আর কখনো কথা বলতে পারবে না। তাহলে তাদের মধ্যে আর কোনো কমিউনিকেশন লিঙ্ক স্টাবলিশ করা যায় না। তাহলে এই সিঙ্গেল স্টেজ সুইচিং এর আরেকটা প্রবলেম হচ্ছে কি, যদি কোনো কারণে লিঙ্কটা ড্যামেজ হয়ে যায়, তাহলে তাদের মধ্যে আর কোনো কমিউনিকেট হবে না। তো এইসব কারণে যদি এখানে আমার একটা অল্টারনেট পাথ থাকতো, যে এ যদি কোনো কারণে আমার নষ্ট হয়ে যায়, আমার অল্টারনেট পাথে আমি ওয়ান প্রাইমের সাথে কথা বলতে পারতাম, তাহলে এই সিস্টেমটা আরো বেটার হতো। তাহলে এইসব কারণে আমার মাল্টি স্টেজ সুইচিং এটার প্রয়োজনীয়তা পড়ে পড়ে। তাহলে এই মাল্টি স্টেজ সুইচিং এ আমার কি করা হয়, মাল্টি স্টেজ সুইচিং এ মাল্টিপল স্টেজে এই সুইচিংটা করা হয়। তাহলে যখন মাল্টিপল স্টেজে আমি সুইচিংটা করব, তখন আমার ওই যে যেটা ক্যাপাসিটিভ লোড আমরা যেটা বললাম, সেটা আরো মাল্টিপল স্টেজে ভাগ হয়ে যায়। আমার কোনো কারণে যদি সুইচিং পয়েন্ট, ক্রস পয়েন্টটা যদি ড্যামেজ হয়, আমার একটা অল্টারনেট পাথ থাকে, যেটা দিয়ে আমি আরেকজন সাবস্ক্রাইবারের সাথে কথা বলতে পারি।
এবং এই মাল্টি স্টেজ সুইচিং এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 স্টেজ সুইচিং। আপনারা দেখেন আমার এখানে 3টা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এই ফার্স্ট স্টেজে আমার ইনপুট গুলো থাকছে, সব ইনপুট। এখানে এন সংখ্যক ইনলেট আছে, বা এন সংখ্যক ইউজার বা এন সংখ্যক ইনপুট আছে। এই এন সংখ্যক ইনপুট আমার এই যে এই বক্স গুলো দেখছেন, এগুলো এক একটা হচ্ছে সুইচিং অ্যারে। এগুলোকে বলে সুইচিং অ্যারে, সুইচিং ম্যাট্রিক্সও বলা যায়, সুইচিং অ্যারে বা সুইচিং ম্যাট্রিক্স। এই এন সংখ্যক ইনপুট যারা আছে তাদেরকে কি করে, তাদেরকে আবার ছোট হাতের এন সংখ্যক গ্রুপে ভাগ করে দেয়। তাহলে বড় হাতের এনটা হচ্ছে টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা, এদেরকে আবার ছোট হাতের এন দিয়ে ভাগ করে দিই। তাহলে এই যে ফার্স্ট স্টেজের ফার্স্ট বক্সটা আছে, এখানে 1 থেকে ওই ছোট হাতের এন পর্যন্ত ইউজার কানেক্টেড। মনে করেন আমার এন, বড় হাতের এন হচ্ছে 100, টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 100। আমি কি করব, ফার্স্ট স্টেজে আমি 10টা এরকম বক্স নিব, ম্যাট্রিক্স। 10টা বক্স নিলে এই 100 জনকে আমি ভাগ করে দিব কি থেকে, 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ প্রথম 1 থেকে 10 পর্যন্ত ইউজার এই বক্সে থাকবে, তারপরে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এভাবে করে করে 91 থেকে 100 পর্যন্ত। তাহলে ছোট হাতের এনটা হচ্ছে আমি কতটুকু সাইজে আমার এই অ্যারেটা ডিজাইন করতে চাই, সেটা হচ্ছে আমার ছোট হাতের N। তাহলে 1 থেকে N পর্যন্ত আমার এরকম স্টেজ থাকবে। এবং এই যে ইনপুটটা আছে, ফার্স্ট স্টেজের ইনপুট, তাদের সাথে কে আউটপুট কানেক্টেড। এটা একটা N/K ম্যাট্রিক্স। এখানে এন এবং কে দুইটা সমানও হতে পারে, দুইটা সমান নাও হতে পারে, সেটা আমার ডিজাইনের উপরে ডিপেন্ড করে হবে। তাহলে এখানে ফার্স্ট স্টেজের আউটপুট হচ্ছে কে, কে সংখ্যক তার আমার এখান থেকে বের হবে। আচ্ছা, সেকেন্ড স্টেজটা এটাকে বলে ইন্টারমিডিয়েট স্টেজ, যেখানে কে সংখ্যক এরকম বক্স থাকবে। অর্থাৎ আমি ফার্স্ট স্টেজে যদি ধরে নেই আমার ছোট হাতের এন হচ্ছে 10, ছোট হাতের কে হচ্ছে 8, তাহলে আমার এই যে সেকেন্ড স্টেজে আমার বক্স হবে 1 থেকে 8। ঠিক আছে, তাহলে এই 1 থেকে 8 প্রত্যেকটা বক্স থেকে একটা একটা আমার এই উপরের বক্সে যাবে, আবার প্রত্যেকটা বক্স থেকে, ফার্স্ট স্টেজের বক্স থেকে আমার এই সেকেন্ড বক্সে যাবে, এভাবে করে 8টা বক্সে আমার কানেক্টেড থাকবে। তাহলে এই ইন্টার স্টেজের যে কানেকশন বা সেকেন্ড স্টেজের যে কানেকশন, এটাকে বলে জাংচার। আচ্ছা, এখন কোনো কারণে আপনারা একটা জিনিস দেখেন, কোনো কারণে যদি আমার এই এন এর আগে কি হইতো, আমার এখানে সেকেন্ড স্টেজ নাই, আমার এই 1 নাম্বার ইউজার এবং 1 নাম্বার ইউজার ডিরেক্টলি কানেক্টেড থাকতো থার্ড স্টেজের সাথে। থার্ড স্টেজ হচ্ছে আমার ফাইনাল স্টেজ। এখন কোনো কানেকশন, যেহেতু একটাই কানেকশন আছে, সেহেতু এই কানেকশনটা লস হয়ে গেলে আমি কোনোভাবে আর ওই সাবস্ক্রাইবারের সাথে যোগাযোগ করতে পারবো না। এখন কি হচ্ছে, এখন আমার এখানে সেকেন্ড স্টেজ আছে, সেকেন্ড স্টেজ মানে 8টা বক্স আছে, 8টা বক্স মানে সেখানে 8টা কানেকশন আছে। তাহলে কোনো কারণে আমি যদি 1 নাম্বার কানেকশনটা বিজি পাই বা ড্যামেজ পাই, আমার সেকেন্ড কানেকশনটা রেডি। সেকেন্ড কানেকশন দিয়ে আমি আবার আমার যে সাবস্ক্রাইবার তার সাথে যোগাযোগ করতে পারছি। আবার কোনো কারণে যদি আমার এখানে 8টা বক্সের প্রথম কানেকশনটা হচ্ছে আমার 1 নাম্বার কানেকশন, কোনো কারণে যদি আমার এই ইন্টারমিডিয়েট বক্সের প্রথম কানেকশনটা মানে সাবস্ক্রাইবার 1 হয়তো যে কানেকশনটা ইউজ করবে সেটা ড্যামেজ, তখন আমি কি করব, এখানে 1 থেকে K পর্যন্ত বাকি কানেকশন গুলো দিয়ে আমি আমার এই সুইচিংটা করতে পারবো। আমি হয়তো 2 নাম্বার দিয়ে 2 নাম্বার বক্স হয়ে আমি আবার আমার ইউজারের কাছে বা সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাইতে পারবো। তাহলে এই মাল্টি স্টেজ সুইচিংটা করার কারণে 1 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার অনেকগুলো সেপারেট পাথ থাকে। আমার যদি একটা ডেডিকেটেড পাথ কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমার সেপারেট পাথ দিয়ে আমি আমার ইউজারের সাথে কানেক্টেড করতে পারবো। এইটা এক। সেকেন্ড হচ্ছে, যদি কোনো কারণে আমার এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানো হয়,
আমার ক্যাপাসিটিভ লোডটা বাড়লেও কোনো অসুবিধা নেই। কারণ কি, আমি এই যে ফার্স্ট স্টেজের কথা যদি ধরি, এখানে 1 নাম্বার ইউজার আমার এটার সেকেন্ড স্টেজের 1 নাম্বার কানেকশন দিয়ে থার্ড স্টেজের 1 নাম্বার কানেকশন হয়ে ইউজারের কাছে আসছে। কোনো কারণে যদি আমার এই সেকেন্ড স্টেজটা খুব লোডেড হয়ে যায়, সেকেন্ড স্টেজের প্রথম বক্সটা যদি খুব লোডেড হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আমি সেকেন্ড স্টেজের সেকেন্ড বক্সটা ইউজ করতে পারবো। তখন আমার এখান থেকে যে কানেকশন গুলো আসবে, সে হয়তো ওই পাথটা ইউজ করবে যে পাথে আমার ক্যাপাসিটিভ লোডটা কম। তাহলে এই দুইটা হচ্ছে আমার এই মাল্টি স্টেজ সুইচিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্স। একটা হচ্ছে তার অল্টারনেটিভ পাথ, আর একটা হচ্ছে ডিক্রিজ ক্যাপাসিটিভ লোড। আচ্ছা, সিমিলারলি আমার এই থার্ড স্টেজের আমার এ সাইডটা হবে কে সংখ্যক, বাম সাইডটা হবে কে সংখ্যক। কারণ আমরা বুঝতে পারছি আমার সেকেন্ড স্টেজ হচ্ছে কে সংখ্যক বক্স। তাহলে এখানেও আমার কে সংখ্যক বক্স থেকে আমার এখানে কে সংখ্যক তার আমার প্রত্যেকটা বক্সে যাবে। এবং একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমার ফার্স্ট স্টেজের অ্যারে এন বড় হাতের এন বাই ছোট হাতের এন, এবং থার্ড স্টেজের অ্যারেও বড় হাতের এন বাই ছোট হাতের এন। অর্থাৎ এদিকে যদি 10টা বক্স থাকে, আমার লাস্টেও 10টা বক্স থাকবে। এটা স্বাভাবিক, কারণ আমার এদিকে এই বাম সাইড এবং ডান সাইড আমার সেম থাকতে হবে। শুধু এই সুইচিং, সেকেন্ড স্টেজের সুইচিংটা আমি আমার প্রয়োজন অনুযায়ী, আমি আমার ডিমান্ড অনুযায়ী আমি ডিজাইন করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 স্টেজ সুইচিং। অনেক সময় 4 স্টেজ বা 5th স্টেজ সুইচিং আসে, তখন এক্সামে আমরা হয়তো 5th স্টেজটাও পড়বো আমাদের নেক্সট ক্লাসে। এই আমাদের মেইন জিনিসটা হবে এটার এই যে সুইচিং প্যারামিটার গুলো বের করা। অর্থাৎ এখানে এন কত, বড় হাতের এন কত, ছোট হাতের এন কত, এখানে ছোট হাতের কে কত, আমার আবার আউটলেট কত, এটার ব্লকিং প্রবাবিলিটি কি। হ্যাঁ, ব্লকিং প্রবাবিলিটি হচ্ছে আমার এই পুরো সিস্টেমের আমার সবগুলো লাইন ব্লক হওয়ার প্রবাবিলিটি কি। মনে করেন আপনার 100 জন আছেন, 100 জন একই সাথে কল করতেছেন, তাহলে আমার পুরো সিস্টেম ব্লক। তাহলে 101 নাম্বার যে, সে আপনার কোনো কানেকশন পাবে না। তাহলে এই যে সিস্টেম আমি ডিজাইন করলাম, এই সিস্টেমের ব্লকিং প্রবাবিলিটিটা কি, এইগুলো মেইনলি আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন এই যে মাল্টিপল স্টেজের বা 3 স্টেজ সুইচিং আছে, এই সুইচিংটার ক্রস পয়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি যে সুইচিং পয়েন্ট। অর্থাৎ এইটার ভেতরে, সেকেন্ড স্টেজের ভেতরে কয়টা সুইচিং পয়েন্ট আছে, সেটা বের করার সূত্র হচ্ছে এন এক্স। এন এক্স হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ক্রস পয়েন্ট, ইকুয়ালস টু 2 এন কে প্লাস কে এন বাই এন হোল স্কোয়ার। এখানে এন হচ্ছে নাম্বার অফ ইনলেট এবং আউটলেট। বড় হাতের কেটা কি এটা আমরা দেখব। আর ছোট হাতের এনটা হচ্ছে সাইজ অফ ইচ ইনলেট আউটলেট গ্রুপ। মানে এই যে এইটা আমরা কয়টা গ্রুপ করে দিলাম, 10টা, 15টা না 20টা। আর ছোট হাতের কেটা হচ্ছে নাম্বার অফ সেন্টার স্টেজ অ্যারে। সেন্টার স্টেজ অ্যারে মানে এই সেকেন্ড স্টেজের সুইচিং অ্যারেটা। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা আমাদের ম্যাথ আসবে, এবং এটা দিয়ে আমরা ব্লকিং প্রবাবিলিটিটা বের করতে পারবো। আচ্ছা, আহ, তৌহিদ একটু আপনি ইয়েতে আসেন তো, মাইকে আসেন। জি স্যার। আচ্ছা, আমাদের ইয়েটা কবে, সিটিটা কবে? স্যার 23 তারিখে 23। 20 তারিখে। আচ্ছা, আমরা ততদিনে হোপফুলি আমাদের এটা শেষ হয়ে যাবে, সুইচিংটা শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসটা আমি আমি চাচ্ছিলাম যে, কারণ এখন আপনাদের বোঝার অনেক কিছু আছে যেটা হয়তো আমরা এই স্লাইডে পড়ে বুঝবো না, আমাদের এটা বোর্ডে আঁকতে হবে। এই কারণে আমরা নেক্সট ক্লাসটা আমরা বোর্ডে করব, কারণ এখানে ব্লকিং প্রবাবিলিটির অনেক ক্যালকুলেশন আছে যেটা আপনারা ফিজিক্যাল না হলে বুঝবেন না। এই কারণে আমি আজকে আর পড়াবো না, এটা ফিজিক্যালি আমরা এই 3 স্টেজ সুইচিং, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা থেকে আপনাদের একটা সেট কোশ্চেন থাকবে যেটা হচ্ছে 3 স্টেজ সুইচিং এর ব্লকিং প্রবাবিলিটি এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম। হ্যাঁ, তাহলে এটা আমাদের জি একটু স্যার। ভালো করে বুঝতে হবে, এটা আমরা ফিজিক্যালি ক্লাস নিব। ঠিক আছে, তো আমরা আজকে জি স্যার। এখানে শেষ করি, কারণ আমাদের নেক্সট পার্টটা আমাদের ফিজিক্যাল দরকার আছে। আহ আপনারা সবাই প্রেজেন্ট হোপফুলি, আমি রোল কল করলাম।